এই দেশ .com-এর পক্ষ থেকে বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 19শে অক্টোবর বাংলাদেশের লেখক, সাংবাদিক এবং দুই দশকেরও উপরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে একটি দীর্ঘ আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক, ৭১-এর ঘাতক নির্মূল কমিটির একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং আজকের কেন্দ্রীয় কমিটির উনি নির্বাহী সভাপতি, তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। তার সদ্য নির্মিত একটি ছবি, যেটাকে আমরা প্রামাণ্যচিত্র বলি, জিহাদ উইদাউট বর্ডার, যেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে। Pakistan was born as a secular state. Quaid-e-Azam never used the word Islamic Republic. Never. The foundation of Pakistan is Islamic. हमारा पाकिस्तान जो बना था वो तो इस्लामी निज़ाम के लिए बना था। जब ये पाकिस्तान बन गया और इस्लामी निज़ाम अगर उसी वक्त नाफिज कर दिया जाता तो यहाँ मसाइल न बनते। जिहाद के लिए उठ खड़ी हो। आप सब तैयार हैं? इंशाअल्लाह। এবং প্রদর্শনের ফাঁকে ফাঁকে তিনি স্টেট ডিপার্টমেন্টে কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের জিহাদ পরিস্থিতি, মৌলবাদ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন। একই সঙ্গে তিনি অন্যান্য ডিপ্লোম্যাট যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। শাহরিয়ার কবির ভাই, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনার তো সফরের শেষ পর্যায়ে আপনি, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যে ছবিটি যেটা নির্মাণ করেছেন, সেই ছবিটি আমরা দেখলাম, এখানে অনেকে সুধীমহল দেখলেন এবং অন্যান্য শহরেও প্রদর্শনী করেছেন। আপনার সফর সম্পর্কে আপনি বলেন। আমি অক্টোবরের 19 তারিখে দেশে এসেছি। 21 তারিখে নিউ ইয়র্কে প্রথম জিহাদ উইদাউট বর্ডারের প্রদর্শনী হয়েছে। এরপর ওয়াশিংটনে, নর্থ ক্যারোলিনাতে দুটো বিশ্ববিদ্যালয়ে, ইথাকাতে কর্নেল ইউনিভার্সিটিতে, এরপর ডিউকে, এবং আজকে আবার নিউ ইয়র্কে ছবির প্রদর্শনী হলো। তো আমি যেটা পরিকল্পনা নিয়েছিলাম বছর 5 আগে, জঙ্গিবাদ নিয়ে, মৌলবাদের এইসব গ্লোবাল নেটওয়ার্ক নিয়ে বহু লেখালেখি করেছি, কিন্তু লেখালেখির তো কতগুলো সীমাবদ্ধতা আছে। লেখালেখি করে তো সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় না, সাধারণ মানুষ বই পড়ে না, সামর্থ্য নেই, কিন্তু ছবি দিয়ে আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে যেতে পারি। তো এটা বাংলাদেশ এবং বাইরেও একটা সচেতনতা সৃষ্টির জন্যে আমি পরিকল্পনা নিয়েছিলাম জেহাদের উপর একটা, এই জঙ্গি মৌলবাদের উপর একটা ত্রয়ী প্রামাণ্যচিত্র নির্মাণ করব, যার প্রথমটি ছিল পোর্ট্রেট অফ জেহাদ, যেটা হচ্ছে জেহাদের প্রতিকৃতি। সেটা ছিল বাংলাদেশে মৌলবাদের উত্থান, কারণ, তার গতি প্রকৃতি এবং প্রতিরোধের উপায়, এগুলো। দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তানের ওপর। পাকিস্তান হচ্ছে জঙ্গি মৌলবাদের প্রধান ঘাঁটি, এবং সেইখানে জঙ্গি মৌলবাদ কিভাবে তার উৎপত্তি ঘটলো, তার কারণ কি, এবং তার বিরুদ্ধে কারা লড়াই করছেন, এই পুরো বিষয়টা সেখানে তুলে ধরে, এবং পাকিস্তানের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ আছে কি না সেটাও এই ছবিতে তুলে ধরা হয়েছে। আর শেষ পর্বটি এখন আমি শেষ করিনি, তার কাজ চলছে। সেটা হচ্ছে চূড়ান্ত জেহাদ, ইংরেজিতে যার নাম দিয়েছে আলটিমেট জিহাদ। তো ওটা আশা করছি মার্চের মধ্যে শেষ হবে, এবং আশা করছি এপ্রিলে আবার আমি আসব। তো এই ছবিটা বিভিন্ন জায়গায় দেখাতে গিয়ে যেটা আমি লক্ষ্য করেছি, বাঙালিদের মধ্যে তো একটা আগ্রহ আছেই, প্রবাসী বাঙালি যারা, কিন্তু আমেরিকার যারা নীতি নির্ধারক, বিশেষ করে আমি ব্রুকিংস ইনস্টিটিউট এবং আটলান্টিক কাউন্সিল, দুটো গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক যুক্তরাষ্ট্র সরকারের, তারা যখন ফ্লায়ার পড়েছে আমার সঙ্গে আলোচনা করেছে, এবং তারা বলেছে সামনের বার তারা এই ত্রয়ী চিত্র তারা তাদের প্রতিষ্ঠানে দেখাতে চায়। ব্রুকিংস, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সরকারকে সন্ত্রাস এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, এবং তাদের পরামর্শ অনেক সময় সরকার সেটা শোনে। ব্রুকিংসে কাজ করছেন ব্রুস রাইডেল। ব্রুস রাইডেল জঙ্গিবাদের উপর দুটো অসাধারণ বই লিখেছেন, ডেডলি এমব্রেস এবং ইনসাইড আল কায়দা। তো তার সঙ্গে আলোচনা করে মনে হয়েছে আমি যা ভাবছি, আমাদের যা তথ্য, তার সঙ্গে কিন্তু খুব একটা পার্থক্য নেই, তিনি যা মনে করেন, এবং সেই বিষয়টা এই ছবিতেও আমি তুলে ধরেছি। যেটা আমেরিকার যে ওয়ার অন টেরর, যে ওয়ার অন টেররের নামে আমেরিকা যা করছে, সেটা হচ্ছে সামরিক হস্তক্ষেপ।
এই সামরিক হস্তক্ষেপ আমরা আফগানিস্তানে একভাবে দেখেছি, ইরাকে একভাবে, পাকিস্তানে একভাবে, কিন্তু পুরো ব্যাপারটাকেই আমার মনে হয়েছে এটা হিতে বিপরীত হচ্ছে। আমরা জেহাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আরও বেশি জেহাদি তৈরি করছি। This is the Lal Masjid, or the Red Mosque in Islamabad. It was turned into a veritable fort by the Islamic militants as they declared an armed jihad against the government of General Musharraf in 2007. পাকিস্তানের যে এখন যে ড্রোন হামলাটি করছে আমেরিকা, হ্যাঁ, একজন তালেবান মারা যাচ্ছে, 10 জন সাধারণ মানুষ মারা যাচ্ছে। পাকিস্তানিরা আরও বেশি আমেরিকা বিরোধী হচ্ছে, আরও বেশি তালেবানপন্থী হচ্ছে। তা আমার বক্তব্য ছিল এদের সঙ্গে আলোচনা করবার সময় এই বিষয়টা তুলে এনেছে যে তোমাদের এই গোটা নীতিটা, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নীতিটা তোমাদের সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে। এইসব দেশে যারা জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে তোমাদের সাহায্য করতে হবে। পাকিস্তান আর্মিকে, আইএসআইকে টাকা দিয়ে, অস্ত্র দিয়ে জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা জিতবে এমনটি আশা করা ঠিক না, কারণ আইএসআই এবং পাকিস্তান আর্মি কিন্তু জঙ্গি মৌলবাদ তৈরি করেছে এবং আমার ছবিতে আইএসআইয়ের প্রাক্তন প্রধান এরকমই কথা বলেছেন। Pakistan army, when it was fighting the Mujahideen and tribesmen in Waziristan or other places, the army would not put their heart and soul into it, and they were not fighting the army as tenaciously as they were supposed to do, because both were talking about Allahu Akbar from one side, Allahu Akbar would come the reply from the other side. This side would say Pakistan Zindabad, they would also say Pakistan Zindabad. আপনারই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া কী ছিল? না, যারা বিশেষজ্ঞ ব্রুস রিডল বা আটলান্টিক কাউন্সিলে যে আছেন তাদের কথা যেটা তারা মোটামুটি আমার সঙ্গে একমত, কিন্তু কথা হচ্ছে আমেরিকার যে মূল নীতি সেখানে কিন্তু তাদের কতগুলো স্বার্থের বিষয় আছে। সেই স্বার্থটা হচ্ছে, সৌদি আরবের কথা যদি বলি, সেটা হচ্ছে তেলের স্বার্থ। সৌদি আরব থেকে ওহাবিবাদ রপ্তানি হচ্ছে সারা পৃথিবীতে। জামাতে ইসলামের যে রাজনীতি, এটা কিন্তু মূলত ওহাবিবাদ, রাজনৈতিক ইসলাম বা সন্ত্রাস এবং ইত্যাদি সব কিছুই ইসলামের নামে এগুলো হত্যার, ধর্ষণ, নির্যাতন 71 সাল থেকে বা তারও আগে থেকে যে বৈধতা দেয় সেটা হচ্ছে ওহাবিবাদ। কিন্তু এরা সৌদি আরবকে তারা কিন্তু আঘাত করবে না। সৌদি আরবে গণতন্ত্র আছে কি নেই এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অন্য দেশে গণতন্ত্র না থাকলে তারা সেটা নিয়ে হুমকি দেয়। সৌদি আরবে মানবাধিকার আছে কি না তাদের নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু অন্য দেশে মানবাধিকারের পান থেকে চুন খসলে তারা এটা নিয়ে হুলস্থুল কাণ্ড করে ফেলে। তো সেটা স্বার্থটা তো হচ্ছে তেলের। তো এই তেল যতদিন সৌদি আরবের আছে ততদিন ওহাবিবাদ থাকবে, ততদিন জঙ্গি থাকবে, জেহাদি থাকবে। আমেরিকা নিজের প্রয়োজনে ওসামা বিন লাদেন তৈরি করবে, আবার নিজের প্রয়োজনে তাকে মেরে ফেলবে, আরেকটাকে তৈরি করবে, এখন যেমন হাফিজ সাঈদদের তৈরি করছে। তো এটা পুরোটা হচ্ছে আমেরিকার কতগুলো বৈষয়িক স্বার্থের বিষয়। কিন্তু আমার বক্তব্য যেটা হচ্ছে, 71-এর মুক্তিযুদ্ধ মার্কিন সরকার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ছিল, গণহত্যাকারীদের পক্ষে ছিল, কিন্তু আমেরিকার জনগণ এবং গণমাধ্যম বাংলাদেশের পক্ষে ছিল এবং আমরা এই যুদ্ধে জয়ী হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলো আমেরিকার জনগণের কাছে, গণমাধ্যমের কাছে, গণপ্রতিনিধিদের কাছে তুলে ধরা, যে তোমাদেরই ট্যাক্সের টাকায় অস্ত্র পাঠানো হচ্ছে এবং সেই অস্ত্র তোমাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এই নীতি কতদিন তোমরা চালাবে, কতদিন তোমরা এটার দায় বহন করবে? বাংলাদেশের যুদ্ধাপরাধীরা আমেরিকায় এসে আশ্রয় নিয়েছে, আমেরিকায় বসে তারা আমেরিকা বিরোধী বা গণতন্ত্র বিরোধী বা উদার নৈতিকতার বিরুদ্ধে জেহাদের পক্ষে প্রচার চালাচ্ছে এবং তারা গণতন্ত্রের সুযোগ নিচ্ছে। আমেরিকার সরকার সেগুলো কিছুই করছে না। এখানে একজন যুদ্ধাপরাধী আছে, বলেছে স্টেট ডিপার্টমেন্টের আলোচনাতে যে আশরাফুজ্জামানের তো বিচার হবে। তো বিচার যদি হয়, আমাদের সরকার চাইলে তোমাদের তো উচিত হবে ফেরত দেয়। ওরা বলছে না, বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ বন্দি বিনিময় চুক্তি নেই। আমরা চুক্তি যদি নাও থাকে, বাংলাদেশের একটি আদালত যদি তাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেয়, সে শাস্তিটা সে কোথায় ভোগ করবে? আমেরিকাতে না বাংলাদেশে? যদি তাকে কোনো দেশেই যদি সে শাস্তি ভোগ না করে, তাহলে কিন্তু আমেরিকা অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হবে। সারা পৃথিবী থেকে এরা গণহত্যা করবে, মানুষ হত্যা করবে, অপরাধ করবে, আমেরিকায় এসে আশ্রয় নেবে। তো এই ধারণাটা তো সারা পৃথিবীতে দেয়া ঠিক না, যে আমেরিকা অপরাধীদের স্বর্গরাজ্য, সভ্যতা বলে, মানবতা বলে আমেরিকাতে কিছু নেই।
তো বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তারা নোট নিয়েছেন, কতটা কার্যকর হবে আমি জানি না, কিন্তু আমরা যদি গণমাধ্যমকে বোঝাতে পারি, আমরা কিছু জায়গায় এখানকার মেইন স্ট্রিমের মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, সামনের বার যখন আসবো তখন আরও বেশি সুযোগ হবে, এবং তখন এবার তো নির্বাচনের জন্য এরা কংগ্রেসম্যান সিনেটরেরা খুব ব্যস্ত ছিলেন, তারপরে সামান্য সময় পেয়েছিলাম যে কংগ্রেসের বাংলাদেশ ককাসের যে চেয়ারম্যান জোসেফ ক্রাউলির সঙ্গে কথা বলার। তাকে বলেছে 2 বছর আগে আপনার সঙ্গে যখন আমার কথা হয় আপনি বলেছেন জামাতের জঙ্গি সম্পৃক্তির তথ্য প্রমাণ চাই আপনার। এই ছবিগুলো আমি বানিয়েছি, এই লেখাগুলো আপনাকে দিচ্ছি, এবং আমি মনে করি এটা যথেষ্ট জামাত সম্পর্কে আপনাদের ধারণা পরিবর্তনের জন্যে। সালে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষদের চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। যুদ্ধাপরাধীদের যে বিচারটা চলছে, আমরা সবাই জানি যে প্রায় 2 দশক ধরে একটি আন্দোলনের ধারাবাহিক যে যাত্রা, সেই যাত্রার একটি ফল হিসেবে যুদ্ধ অপরাধের এই নতুন যে নবনির্বাচিত যে সরকার আসলেন, তারা তাদের পলিটিক্যাল কমিটমেন্টটা নির্বাচন ইস্তেহারে ছিল, এবং তারা যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে, বিচার প্রক্রিয়া চলছে। আমার 2টি দিক। একটি দিক হচ্ছে যে প্রথমবারের মতো ভোটার এবার 1 কোটি নতুন যে ভোটার, যারা নতুন তরুণ শক্তি, তারা এই আন্দোলনের সঙ্গে আপনারা যুক্ত করতে পেরেছেন, এবং তারা ভোট দিয়েছে, এই সরকারকে ক্ষমতাসীন করেছে। এটা একটা বিরাট একটা আন্দোলনের আপনাদের একটা ধারাবাহিক অর্জন। এখন এই যুদ্ধাপরাধের এই বিচার প্রক্রিয়াটা এখন আপনারা এর মধ্যেও আপনারা বলেছেন যে যুদ্ধাপরাধের এই আদালতের আরও শক্তি বৃদ্ধি করা দরকার। সরকার কি সেই কথাগুলো শুনছে? এবং আপনাদের আন্দোলনের ধারাবাহিকতায় যুদ্ধাপরাধের এই ট্রাইব্যুনালের এই বিচার অনুষ্ঠান কি সঠিক ধারায় অগ্রসর হচ্ছে? আমাদের চাপ এবং নাগরিক সমাজের অব্যাহত আন্দোলনের কারণেই যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়াটি এখন শুরু হয়েছে, এটা সম্ভব হয়েছে, এবং সরকারের এটা নির্বাচনী অঙ্গীকারও ছিল। সমস্যা হচ্ছে যে আইনে আমরা বিচারটা করছি, এই আইনে আমাদের আইনজীবীরা পরিচিত না, অভ্যস্ত নন। এটা বুঝতে তাদের সময় লাগছে, এবং সেই জন্য আরও কিছু ব্যাপার যেটা চ্যালেঞ্জ যেটা রয়েছে, 40 বছর পর আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, এবং এই সময়ে দীর্ঘকাল জামাতিরা, তাদের বন্ধুরা, সহযোগীরা ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার সময় তারা সচেতনভাবে তথ্য প্রমাণগুলো তারা নষ্ট করে ফেলেছে। আবার নতুন করে তথ্য প্রমাণ সংগ্রহ করতে হচ্ছে আমাদের তদন্ত সংস্থাকে, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমি মনে করি 2 বছরে যতটুকু সাফল্য অর্জন করেছে এটা কিন্তু কম নয়, কিন্তু ঘাটতি আমাদের আছে। ট্রাইব্যুনালের লোকবলের ঘাটতি, আমাদের আরও দক্ষ আইনজীবী দরকার, এবং অন্যান্য সংস্থাতে আমাদের লোক দরকার। সাধারণ বিভাগে আইনজীবীদের, আমাদের বিচারকদের যে দপ্তর রয়েছে সেখানে আরও রসদ দরকার। আমাদের কোনো গবেষণা সেল নেই, আমাদের কোনো আর্কাইভ নেই, লাইব্রেরি নেই, এগুলো দরকার। এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, বিশেষ করে সাক্ষ্য নিরাপত্তা আইনটা খুব জরুরি। সাক্ষীদের কোনো নিরাপত্তা নেই, যে কারণে বহু সাক্ষী জামাতের হুমকির ভয় দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিংবা যারা আছে তারা ভয়ে সাক্ষ্য দিতে আসছে না। তাদের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। এবং ট্রাইব্যুনালের এই যে ঘাটতিগুলো যেটা আছে, এগুলো যদি সরকার দ্রুত পূরণ করে, আমি মনে করি 13 সালের মধ্যে যে 10 জনের বিচার শুরু হয়েছে, শীর্ষস্থানীয় 10 জন যুদ্ধাপরাধীর বিচার শেষ করা যাবে, দণ্ড কার্যকর করা যাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই বিচার বানচাল করবার জন্য জামাত এবং তাদের সহযোগীরা দেশের বাইরে বহুমাত্রিক তৎপরতা চালাচ্ছে, যেটা সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা যারা প্রবাসী বাঙালিরা আছেন, তাদের কিন্তু একটা সক্রিয় সহযোগিতা দরকার, যে জামাত এখানে এসে কী করছে, কী বলছে, এই তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করা। এবং আপনাদের সরকারকেও, যারা এই দেশের নাগরিক, তাদের এই সরকারকেও বলা যে আমাদের ট্যাক্সের টাকায় এই সন্ত্রাসীরা এসে এখানে সন্ত্রাস প্রচার করবে, এবং জামাতিরা যেটা, এবং তোমরা তাদেরকে মডারেট ইসলামিক পার্টি বলবে, এটা তো হতে পারে না। এবং তারা যেটা করছে, তারা এখানে আরও 9-11 তৈরি করবার ক্ষেত্র তৈরি করছে। আমাদের তরুণ যারা প্রজন্ম, যারা নতুন, যারা জেনারেশন, নতুন প্রজন্মকে তারা ব্রেন ওয়াশ করছে, মগজ ধোলাই করছে।
ফলে তারা ওই রাজনীতিতে আকৃষ্ট হচ্ছে নানা কারণে। এই বিষয়গুলো সম্পর্কে আমি মনে করি প্রবাসীদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। তারা যাদেরকে ভোট দিয়ে কংগ্রেসে পাঠান তাদেরকেও তাদের সঙ্গে কথা বলতে হবে, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে হবে। আমার কথার চেয়ে এখানকার যারা বাঙালি বা আমেরিকান নাগরিক তাদের কথা এই সরকার অনেক বেশি শুনবে, শুনতে বাধ্য। ইউ আর দ্য ট্যাক্স পেয়ার। এটা এখানে ট্যাক্স পেয়ার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি মনে করি এই নেটওয়ার্কটা কিন্তু করা দরকার, যে মূলধারার রাজনীতির সঙ্গে মূলধারার যারা গণপ্রতিনিধি আছেন এবং মূলধারার গণমাধ্যম যেগুলো আছে, জামাতিদের টাকা খরচ করছে, এখানকার বড় বড় পত্রিকাগুলো এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছে, তো তাদেরকে বোঝাতে হবে, অন্তত একটা চিঠি লিখতে হবে যে তোমরা যেটা বলছো এটা সত্যি নয়। লেটার টু দ্য এডিটর তো লেখা যায়, একটা আর্টিকেল বেরোলে সেটাকে আনচ্যালেঞ্জ দিতে দেওয়া উচিত না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হলো যে নতুন প্রজন্মকে এই আন্দোলনের প্রক্রিয়া আপনি যুক্ত করতে পেরেছিলেন এই নির্মূল কমিটির আন্দোলনে, যে প্রভাব হিসাবে বা তার যে হিসেবে, এই নতুন প্রজন্মের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা? ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালির ৫,০০০ বছরের ইতিহাসের লিখিত এবং অলিখিত ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জন। আমাদের তরুণদেরকে এই গৌরবের কথা জানতে হবে, এই গৌরব হৃদয়ে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের অহংকার, তারা যাতে মাথা উঁচু করে বলতে পারে পৃথিবীর কোনো জাতি স্বাধীনতার জন্য এত মূল্য দেয়নি, বাঙালি যে মূল্য দিয়েছে। এবং এই স্বাধীনতার পাশাপাশি আমরা যে মূল্যবোধগুলো সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যে ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, মানবিকতা, এটা পৃথিবীর খুব কম দেশেই কিন্তু এটা আছে এখন। সর্বত্রই আমরা দক্ষিণপন্থার একটা উত্থান দেখতে পাচ্ছি, কিন্তু তরুণ প্রজন্মকে এই বিষয়গুলো জানতে হবে, জানাতে হবে, তবেই তারা বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এবং আমি মনে করি মাথা উঁচু করে দাঁড়াবার মতন আমাদের যা সভ্যতা, আমাদের ইতিহাসে বহু উপাদান রয়েছে, এগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে। দেশকে, ঐতিহ্যকে, ইতিহাস বিস্তৃত হয়ে তারা কিন্তু অস্তিত্বহীন হয়ে যাবে, শেকড়হীন হয়ে যাবে। শেকড়হীন মানুষ বাঁচতে পারে না। শাহরিয়ার ভাই, আপনাকে এই দেশ.com-এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমি আমার বাবার হত্যাকারী জামাতের আল বদর বাহিনী এই সমস্ত লোকগুলোর বিচার চাই। আমি একজন শহীদের সন্তান হিসেবে এই রাজাকার আল বদরদের এবং সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই। শহীদুল্লাহ কায়সারের সন্তান হিসেবে নয়, একজন সচেতন বাংলাদেশী হিসেবে, একজন সচেতন বাঙালি হিসেবে এই যুদ্ধ অপরাধের বিচার দরকার। এদেশে যারা অদক্ষ শহীদ যারা, তাদের পরিবার পরিজনেরা কিন্তু এক বেদনার সাগর পাড়ি দিয়ে এসেছেন এবং একটি প্রত্যাশার বীজ তারা অন্তরে বপন করে চলেছেন, তা হচ্ছে এই যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। অনেক অনেক মেয়ে মা বোনের ইজ্জত লুটে নিচ্ছে, পাক হানাদার বাহিনীর আজাদকার, তাদের আমি বিচার চাই। ৭১-এর পর বহু বছর পেরিয়ে গেছে। মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যরা, নির্যাতিতরা এবং বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিকরা এখনও যুদ্ধাপরাধীদের বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন। কখনো রাজপথের বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন। এই পৃথিবীকে যুদ্ধের অভিশাপ ও হানাহানি থেকে মুক্ত করতে হলে, সভ্যতার বোধ সংরক্ষণ করতে হলে গণহত্যাকারী, যুদ্ধাপরাধী ও মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার করতেই হবে।